নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। আজ আপনাদের শোনাবো সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের ছিদামের পাদুকা পুরাণ। বেচারি ছিদাম, ভগবান তাকে রূপও দেননি। যাতে ছিল সে কোমর, সারা দিন বসে বসে হাঁড়ি কুড়ি গড়াই ছিল তার ব্যবসা। ছিদামের বউ থাকোমনির মুখ যদি একটু মিষ্টি হতো তাহলেও ছিদাম বরং কতকটা খোশ মেজাজে থাকতে পারত। কিন্তু ভগবান তার কপালে সে আরামটুকুও লেখেননি। গায়ে গয়না পড়তে পায় না বলে থাকোমনি উঠতে বসতে বরের সঙ্গে গায়ে পড়ে কোঁদল করে। যখন তখন গঞ্জনা দিয়ে বলে, যার এক পয়সার ট্যাঁকে নেই তার আবার বিয়ে করার আম্বা কেন? ছিদামও বুঝত তার মতন লোকের পক্ষে বিয়ে করার আম্বাটা হচ্ছে কাঙালের ঘোড়া রোগের মতো। তাই সে ঘাড় হেঁট করে বোবা কালা স্কুলের ছেলের মতন একেবারে চুপ হয়ে বসে থাকত। কিন্তু সেদিন তার ভালো মানুষীও থাকোমনির ধাতে আর সইল না। মুখ বেঁকিয়ে হাত নেড়ে সে বললে, দেখো, তুমি এই লক্ষ্মী ছাড়া ব্যবসাটা ছাড়বে কিনা আমাকে আজ স্পষ্ট করে খুলে বলো। ছিদাম আশ্চর্য হয়ে বললে, সে কি বউ, জাত ব্যবসা ছাড়লে যে পেটে দুটো ভাতও জুটবে না, তখন করব কি, ভিক্ষে? ঠাকুর বললে, বুদ্ধির ছিরি দেখো না, পোড়া কপাল, ভিক্ষে করতে যাবে কেন? তুমি জ্যোতিষী হবে, লোকের হাত দেখে টাকা আনবে। ছিদাম ভয়ানক চমকে উঠলে, কপালে চোখ দুটো তুলে বললে, জ্যোতিষী? আমি কুমোরের ছেলে, আমি হব জ্যোতিষী? সে যে দুর্বঘাসে পাকা লাঠি। বউ, তুমি বলো কি, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? ঠাকুর বললে, আমি ঠিক কথাই বলছি। ওই দেখো না কেন, পাড়ায় হরি মুকুজ্জে জ্যোতিষী হয়ে কত টাকা রোজগার করে, আর তার বউ গায়ে কত গয়না পরে। ছিদাম বললে, কিন্তু আমি মোটেই গুনতে শিখিনি যে। ঠাকুর এবার রেগে চেঁচিয়ে বাড়িমাত করে বললে, দেখো, তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না। যদি জ্যোতিষী না হও, আমি তাহলে আজকেই বাপের বাড়ি চলে যাব। তখন কে তোমাকে ডাল ভাত 36 তরকারি রেঁধে খাওয়ায় তা দেখে নেব। ছিদাম বউকে ভারী ভয় করত, কাজেই সে তখন কাঁচুমাচু মুখে আস্তে আস্তে বললে, আচ্ছা, তাহলে আমি না হয় জ্যোতিষীই হব, কিন্তু গিন্নি, এর চেয়ে মানুষ খুন করাও ঢের সহজ বলে মনে হচ্ছে। জ্যোতিষীরা যে পুঁথি বগলে করে পথের ধারে বসে থাকে ছিদাম তা দেখেছিল, কিন্তু ছিদাম হচ্ছে জাত কুমোরের ছেলে। তার কোনো পুরুষ বই কেনেও নি, পড়েও নি, কাজী তার ঘরে বই টই কিচ্ছু ছিল না। ছিদাম তখন বুদ্ধি খাটিয়ে নিজের ছেঁড়া চটি জুতো জোড়া বেশ করে প্রথমে কাপড়ে জড়িয়ে নিলে, তারপর পুঁথির মতন করে সেই জুতো জোড়া বগলে পড়লে, সেই সঙ্গে কপালে একটা মস্ত তিলকও কাটতে ভুললে না। কিন্তু বাড়ি থেকে বেরোতে তার বুকটা ভয় দমে গেল। শহরের সবাই তাকে চেনে, তার এই ভোল ফেরানো দেখলে লোকে বলবে কি? যা হোক, অনেক করে মনকে বুঝিয়ে সুজিয়ে শেষটা সে মরিয়া হয়ে যা থাকে কপালে বলে পথে বেরিয়ে পড়ল। তারপর আকাশের দিকে মুখ তুলে চেঁচাতে লাগলো, আমি জ্যোতিষী, আমি জ্যোতিষী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নারীর খবর সমস্তই আমার এই পুঁথিতে লেখা আছে। রাস্তায় লোকজনেরা তো হতভম্ব। কেউ বললে, ছিদামের মাথা খারাপ হয়ে গেছে। কেউ বললে, ছিদাম বোধহয় ঠাট্টা করছে। কেউ বললে, ছিদাম, হাঁড়িকুড়ি গড়ায় কি তোমার অরুচি ধরে গেছে ভায়া? ছিদাম কিন্তু কারুর কথাই আমলে আনলে না। সে নিজের মনেই গড় গড় করে হেঁকে যেতে লাগলো, আমি জ্যোতিষী, আমি জ্যোতিষী। ঠিক সেই সময় রাজা জহুরি পথ দিয়ে যাচ্ছিলেন। প্রথমে তিনি রাস্তার গোলমালে কান পাতলেন না, কারণ সেদিন তিনি ভারী একটা বিপদে পড়ে অন্যমনস্ক হয়েছিলেন। তার ঘরে রাজার একখানা দামি মানিক ছিল,
কাল সেখানা চুরি গেছে। এখন রাজা যদি সে কথা জানতে পারেন তাহলে তার দশা কি হবে? হঠাৎ ছিদামের চিৎকার তার কানে গেল। তিনি অমনি তাড়াতাড়ি তার কাছে এসে বললেন, সত্যি কি তুমি জ্যোতিষী? ছিদাম বুকে ভয় মুখে সাহস নিয়ে বললে, আগে হ্যাঁ হুজুর, আমার এই পাদুকা পুরাণে ভূত ভবিষ্যৎ বর্তমান একেবারে হাতে ধরা আছে। জহুরি চুপি চুপি বললেন, দেখো, আমার ঘর থেকে রাজার মানিক চুরি গেছে। সেই মানিক এখন কোথায় আছে যদি তুমি তা বলতে পারো তাহলে 5,000 টাকা বকশিস পাবে। না পারলে জোচ্চোর বলে রাজার কাছে তোমাকে ধরিয়ে দেব। কাল সকালে আমার সঙ্গে দেখা করে তোমাকে সকল কথা বলতে হবে। ছিদামের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সে বুঝলে ঠাকুমনির কথায় জাল জ্যোতিষী সেজেই আজ তাকে এই বিষম মুশকিলে ঠেকতে হলো। আপনাকে সামলাতে না পেরে সে বলে বসল, ছি ছি, মেয়ে মানুষ কি ভয়ানক জাত! নিজের স্বামীকে বিপদে ফেলতেও তাদের মনে দয়া হয় না। ঠিক আসল ব্যাপারটা কি জানো? স্বামীর সঙ্গে ঝগড়া করে তাকে জব্দ করবার জন্যেই জহুরির স্ত্রী মানিকখানা লুকিয়ে রেখেছিল। জহুরি ভুলেও একবার সে সন্দেহ করেননি, কিন্তু চোরের মন কিনা, তাই জহুরি যখন বেরিয়ে গেলেন তখন তিনি থানায় খবর দেন কিনা জানবার জন্যে জহুরির স্ত্রী নিজের এক বিশ্বাসী দাসীকে স্বামীর পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছিল। দাসী এতক্ষণ ভিড়ের ভেতর লুকিয়ে থেকে ছিদাম আর জহুরির কথাবার্তা শুনছিল। কিন্তু ছিদাম যখন বললে, ছি ছি, মেয়ে মানুষ কি ভয়ানক জাত, দাসী তখন মনে করলে ছিদাম আসল চোরের কথা নিশ্চয়ই জানতে পেরেছে। সে আর দাঁড়ালো না, এক ছুট্টে বাড়িতে ফিরে গিয়ে জহুরির বউকে সব কথা খুলে বলল। জহুরি স্ত্রীর বুকের রক্ত যেন শুকিয়ে গেল। ভয় শিউরে সে বলে উঠল, দাসী, উনি জানতে পারলে যে আর রক্ষে থাকবে না। জ্যোতিষী নিশ্চয়ই কাল সকালে এসে ওকে সব কথা বলে দেবে। যা যা, তুই শিগগির একখানা পালকি ডেকে আন, আমি এক্ষুনি জ্যোতিষীর বাড়ি যাব। ছিদাম ততক্ষণে বাড়ি ফিরে এসে দাওয়ার উপরে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কাল তাকে জেলে যেতে হবে, এই ভাবনায় এখন থেকেই সে অস্থির হয়ে উঠেছে। এমন সময় জহুরির স্ত্রী এসে পালকি থেকে নেমে, আমাকে বাঁচাও বলে তার পায়ের কাছে আছড়ে পড়ল। ছিদাম ভারী আশ্চর্য হয়ে বললে, কে আপনি? জহুরির স্ত্রী তখন তাকে সব কথা খুলে বললে। শুনে ছিদামের ধরে প্রাণ যেন আস্তে আস্তে আবার ফিরে এলো। সে মস্ত ওস্তাদের মতো মাথা নেড়ে বললে, আমি সব কথা জানতে পেরেছি বটে। আপনি আমার কাছে না এলে কাল সকালেই আমি জহুরি মশাইয়ের কাছে গিয়ে সমস্ত বলে দিতুম। আপনি যদি বাঁচতে চান তবে এখনই বাড়ি গিয়ে আপনার স্বামীর মাথার বালিশের নিচে মানিকখানা রেখে দিন গে যান, নইলে আপনাকে আমি ধরিয়ে দেব। জহুরির স্ত্রী তখন ছিদামকে অনেক টাকা বকশিস দিয়ে হাঁপ ছেড়ে বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে ছিদাম জহুরির বাড়ি গিয়ে হাজির। জহুরি বললেন, কি হে, খবর কি? ছিদাম পাদুকা পুরাণের ওপরে হাত বোলাতে বোলাতে 3 বার ফুঁ দিয়ে বললে, হুজুর, মানিক আপনার বালিশের নিচেই আছে। জহুরি অবিশ্বাস করে বললেন, কি, আমার সঙ্গে ঠাট্টা? ছিদাম আপনার কাপড়ে মোড়া জুতো জোড়া কপালে ছুঁইয়ে বললে, হুজুর, ছি ছি, পাদুকা পুরাণের কথা মিথ্যে হবার জো কি? পেত্তয় না হয় আপনি গিয়ে বরং স্বচক্ষে দেখে আসুন। জহুরি অগত্যা বাড়ির ভেতরে গেলেন। খানিক পরে আহ্লাদে আটখানা হয়ে ছুটতে ছুটতে ফিরে এসে বললেন, ওহ, অবাক কারখানা! ছিদাম, তোমার মতো জ্যোতিষী এ রাজ্যে আর কেউ নেই। ছিদাম আসল কথাটা তুলে বললে, হুজুর, আমার বকশিসের 5,000 টাকাটা? জহুরি বললেন, হ্যাঁ হ্যাঁ, আলবাত, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। দেশে দেশে জ্যোতিষী ছিদামের নামে ঢাক পিটে গেল। কিন্তু যত নাম ডাক বাড়ে, ছিদামের ভয়ও ততই বাড়তে লাগলো।
কে জানে কোথা দিয়ে কখন আবার কি বিপদ ঘাড়ের ওপরে এসে পড়বে, তখন কি হবে? জ্যোতিষীর ব্যবসাটা ছেড়ে দিতে পারলে ছিদাম হাঁপ ছেড়ে বাঁচতে পারত, কিন্তু জহুরির কাছ থেকে বকশিসের টাকা পেয়ে থাকমনির লোভ আরও 10 গুণ বেড়ে গেছে। তার গায়ে অনেক গয়না হয়েছে বটে, কিন্তু তাতে তার আর মন উঠছে না। সে এখন প্রকাণ্ড 7 মহলা অট্টালিকায় দাস দাসী নিয়ে বড়লোকের গিন্নির মতো থাকতে চায়। কাজেই ছিদাম জ্যোতিষীর কাজ ছাড়তে চাইলেও সে শাসিয়ে বলে, তবে চললুম, এই আমি বাপের বাড়ি। এমনি সময় রাজবাড়িতে বিষম এক চুরি হয়ে গেল। রাজার মালখানায় 40 ঘড়া মোহর আর মণিমুক্ত জমা করা ছিল। হঠাৎ একদিন সকালে দেখা গেল ঘড়াগুলো আর ঘরের ভেতরে নেই। একদল চোর রাত্রিরে শীত কেটে সেগুলো নিয়ে সরে পড়েছে। রাজ্যময় হুলুস্থুল। রাজার বাড়িতে চুরি, সে তো বড় সোজা কথা নয়। চারিদিকেই সেপাই শান্ত্রী ছুটছে, ধরপাকড় হচ্ছে, কিন্তু আসল চোর ধরা পড়ল না। রাজার মেজাজও রেগে চটাং। শহর কোটাল হাতে মাথা কাটা যার কাজ, সে চোর ধরতে পারলে না বলে রাজার হুকুমে তারই মাথা গেল ঘ্যাচ করে কাটা। তারপর মন্ত্রীরও মাথাটি যখন যায় যায় হয়েছে, মন্ত্রী তখন একবার শেষ চেষ্টা করে জোর হাতে বললেন, মহারাজ, শুনেছি শহরের ছিদাম জ্যোতিষীর ভারী হাত যশ, একবার তাকে আনিয়ে দেখলে হয় না? জ্যোতিষে ফতিসে রাজা এক তিলও বিশ্বাস করতেন না। তিনি বললেন, আচ্ছা, এও আর বাকি থাকে কেন, নিয়ে এসো ছিদামকে। খানিক পরেই একদল পাইক ছিদামকে ধরে হির হির করে টানতে টানতে নিয়ে এলো। সারা পথ বলিদানের পাঁঠার মতো সে এমন ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসেছে যে তার বগল থেকে পাদুকা পুরাণখানা কখন কোথায় খসে গেছে তার টেরও পায়নি। রাজার সম্মুখে এসে ছিদামের ঘটে যেটুকু বুদ্ধি ছিল সেটুকুও উবে গেল। সে একেবারে রাজার 2 পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললে, মহারাজ, আপনার পাইকরা বিনি দোষে আমাকে ধরে এনেছে। রাজা বললেন, আমার মালখানা থেকে 40 ঘড়া মোহর আর মণিমুক্ত চুরি গেছে, তার খবর রাখো কিছু? ছিদাম ঢোক গিলে বললে, মহারাজ, আমি তো সেগুলো চুরি করিনি, আমায় ছেড়ে দিতে আজ্ঞা হয়। রাজা বললেন, না, চুরি করনি বটে, কিন্তু তুমি জ্যোতিষী, তোমাকে গুণে চোর ধরে দিতে হবে। যাও, তোমাকে 7 দিন সময় দিলুম, এর মধ্যে চোর ধরতে পারলে তোমাকে লাখ টাকা বকশিস দেব, না পারলে গর্দান নেব। আর 7 দিন, তারপরে? ওহ বাপরে! ভাবতেও ছিদামের বুকটা ধড়াস করে কেঁপে উঠল। সে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। ছিদামকে কাঁদতে কাঁদতে আসতে দেখে থাকমনি বললে, ও কি, কাঁদছো কেন? ছিদাম ধূপ করে দাওয়ায় বসে পড়ে বললে, গর্দান যাবে শুনলে কার মুখে হাসি আসে। এই বলে সে নিজের বিপদের কথা বউকে সব জানালে। থাকো বললে, তার জন্যে আবার কচি খোকার মতো কান্না কেন, গুনে টুনে চোর ধরে দাও। ছিদাম বললে, ক খ পড়তে পারি না, আমি আবার গুনবো? কুমোর যে গণক হয় না তা কি তুমি জানো না? না গিন্নি, আমি গুনবও না, গর্দানও দেব না, আমি এদেশ ছেড়েই দেব লম্বা। থাকো খেঁকিয়ে উঠলে, পালাবে? ভারী আবদার যে। জানো, তাহলে আমি নিজেই রাজবাড়িতে গিয়ে তোমার পালানোর খবর দিয়ে আসবো। ছিদাম হাল ছেড়ে দিয়ে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, শীতের সিঁদুর যেদিন মুজবে, থান কাপড় যেদিন পরবে, মাছ চচ্চড়ি যেদিন খেতে পাবে না, সেই দিন তুমি আমার দুঃখ বুঝবে, তার আগে না। এদিকে চোরের দল বেজায় মুশকিলে পড়ে গেছে। তারা মোহর আর মণিমুক্ত ভরা ঘড়াগুলো শহরের একটা পচা ইঁদো পুকুরের ভেতর লুকিয়ে রেখেছে বটে, কিন্তু ধরা পড়বার ভয় সেগুলো নিয়ে শহর থেকে আর পালাতে পারছে না। তারপর চোরেদের সর্দার যখন শুনলে যে ছিদাম জ্যোতিষীর হাতে চোর ধরবার ভার পড়েছে, তখন ভয় তার পেটের পিলে চমকে গেল। সে 5-7 ভেবে দলের একটা লোককে ডেকে বললে, ওহে, আজ সন্ধ্যের সময় তুমি ছিদামের ঘরের পাশে লুকিয়ে থেকে আড়ি পেতে শুনবে আমাদের কথা সে টের পেয়েছে কিনা।
সন্ধ্যের সময় একটা চোর গিয়ে ছিদামের ঘরের জানলার পাশে জুজুবুড়ির মতন গা ঢাকা দিয়ে লুকিয়ে দাঁড়িয়ে রইল। ছিদামের মাথায় তখন খালি এক কথাই ঘুরছে ফিরছে, 7 দিন, মোটে 7 দিন। তারপরই তার আশা ভরসা সব ফর্সা। বিশেষ 7 দিনই বা আর কোথায়? 7 দিনের একদিন তো আজকেই ফুরিয়ে গেল বলে। থাকো তাকে জিজ্ঞাসা করলে, কি গো, অতখানি মস্ত হাঁ করে ভাবছ কি চুরির কথা? ছিদাম গুম হয়ে বললে, তারপর দিনগুলো মনে রাখবার জন্য দেয়াল এসে খড়ি দিয়ে 7টা দাগ কেটে একটা মুছে দিয়ে বললে, 7-এর 1 যেতে আর দেরি নেই, বাকি রইল 6। এখন দৈবগতিকে চোরের দলেও লোক ছিল মোট 7 জন। জানলার বাইরে দাঁড়িয়ে চোরটা যখন শুনলে ছিদাম বলছে 7-এর 1 যেতে আর দেরি নেই, তখন সে ভাবলে ছিদাম নিশ্চয়ই গণনা করে তার কথা জানতে পেরে তাকে ধরতে আসছে। তার মনে ভারী ভয় হলো। সে একেবারে দৌড়ে সর্দারের কাছে গিয়ে হাজির। সর্দার বললে, কিরে, হাঁপড়ের মতো অমন হাঁপাচ্ছিস কেন? চোর বললে, সর্দার সর্দার, ছিদাম সব টের পেয়েছে, আর একটু হলেই আমি ধরা পড়েছিলাম আর কি। সর্দার বললে, বলিস কি রে, সব কথা খুলে বল তো শুনি। চোর তখন সব কথা খুলে বললে। সর্দার বললে, আমার বিশ্বাস হচ্ছে না, হয়তো তুই ভুল শুনেছিস। আচ্ছা, কাল তোরা সন্ধ্যের সময় দুজনে গিয়ে ছিদামের ঘরের পাশে লুকিয়ে থাকবি। পরের দিন সন্ধ্যের সময়ও ছিদাম বিমর্ষ হয়ে ঘরের এক কোণে বসে ভাবছিল আকাশ পাতাল কত কি। থাকো বললে, কি গো, এত যে ভাবছ, কিনারা কিছু হলো? ছিদাম দেওয়ালে আর একটা খড়ির দাগ মুছে দিয়ে বললে, কিনারা আর কি করব, 7-এর 2 যেতে আর দেরি নেই, বাকি রইল 5। যেমনি এই কথা শোনা, ছিদাম ধরতে আসছে ভেবে অমনি চোর দুজনও সে মুল্লুক ছেড়ে দে চম্পট। সেদিনও সর্দারের মনের ধোকা গেল না। বললে, এতগুলো টাকা কি ফস করে ছাড়া যায়? আর একবার দেখা যাক, কাল তোরা 3 জনে যাবি। সেদিনও ওই ব্যাপার। সর্দার শুনলে যে ছিদাম বলছে 7-এর 3 যেতে আর দেরি নেই, বাকি রইল 4। আতঙ্কে সর্দারের অমন যে মোটাসোটা নাদুস নদুস ভুঁড়ি, তাও চুপসে হয়ে গেল এতটুকু। সে কাঁপতে কাঁপতে বললে, বাবা, প্রাণ থাকলে অমন ঢের টাকা রোজগার করতে পারবো। চলো ভাই, সব আমরা ছিদামের পায়ে ধরে মাপ চাই গে, চলো। ছিদাম সেই দিন থেকেই শয্যা নিয়েছে। সে বুঝল আর তার বাঁচবার কোনো আশা নেই। অনেক রাত্রে হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মরছি নিজের জ্বালায়, এত রাত্রে আবার কড়া নাড়ে কে রে বাপু? এই বলে ছিদাম বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে সদর দরজা খুলে দিলে। কিন্তু দরজা খুলেই ছিদাম দেখে সামনেই কালো মুস্কো 7-7টা সন্ডা চেহারা। সে আঁতকে চেঁচিয়ে উঠল, ওরে বাপরে, ডাকাত, চৌকিদার, চৌকিদার! কিন্তু চোরেরা 7 জনেই একসঙ্গে ছিদামের পা জড়িয়ে ধরে বললে, ছিদাম বাবু, দোহাই আপনার, চৌকিদার ডেকে আমাদের ধরিয়ে দেবেন না, আমরা আপনার কাছে মাপ চাইতে এসেছি। ছিদাম আশ্চর্য হয়ে বললে, মাপ কেন? সর্দার একে একে সব কথা বললে। ছিদাম যেন আকাশ থেকে পড়ল, কিন্তু মনের ভাব লুকিয়ে বুক ফুলিয়ে সে কড়া সুরে বললে, তবে রে শয়তানদের দল, আমি ছিদাম জ্যোতিষী। ছি ছি, পাদুকা পুরাণের আগাগোড়া আমার মুখস্থ, আমার সঙ্গে চালাকি? বল শিগগির, ঘোড়াগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? সর্দার হাত জোর করে বললে, আগে চণ্ডীতলার ওই তালপুকুরের উত্তর কোণে। ছিদাম বললে, এখন ভালো চাস তো এ রাজ্যি ছেড়ে সরে পড়, কিন্তু খবরদার, ফের যদি সে টাকার ওপরে লোভ করিস তবে তোদের ডাল কুত্তো দিয়ে খাওয়াবো। ভোর না হতেই ছিদাম গুটি গুটি রাজবাড়িতে গিয়ে উঠল। রাজা বললেন, খবর ভালো? ছিদাম বললে, আগে না মহারাজ, এই কদিন অষ্টপ্রহর, ছি ছি, পাদুকা পুরাণ ঘেঁটে আমি বুঝলুম যে
এ যাত্রা আপনি একসঙ্গে চোর আর চোরাই মাল দুই পাবেন না। হয় চোর নয় ঘোড়াগুলো, এ দুয়ে কোনটা আপনি চান? রাজা বললেন, চোর ধরতে পারি তো ভালোই, নইলে সেই মোহর আর মণিমুক্ত ভরা 40টা ঘোড়াই আমি আগে চাই। ছিদাম বিড় করে কি পড়তে লাগলো। ওং ওং হুস হুস ভুস ভুস, বো বন বন শো শন শন, হিং টিং ফট আয় চটপট লাগে ভোজবাজি, চোর বেটাদের কারসাজি, ঠিক দুপুরে রোদ্দুরে তালপুকুরের উত্তুরে, কার আজ্ঞে না পাদুকা পুরাণের আজ্ঞে? মহারাজ, শিগগির লোক পাঠান, চণ্ডীতলার তালপুকুরের উত্তর কোণে আপনার 40টা ঘোড়াই পাবেন। তখনই দলে দলে সেপাই শান্ত্রী চণ্ডীতলার তালপুকুরে ছুটল। খানিক পরেই তারা পুকুর থেকে সত্যি সত্যি 40টা ঘোড়া তুলে নিয়ে ফিরে এলো। ছিদাবও হাঁপ ছেড়ে লাখ টাকা বকশিস নিয়ে ঘরের ছেলে ঘরের দিকে চলল। তার মুখে হাসি আর ধরে না। গায়ে 2 সেট গয়না হলো, 7 মহলা বাড়ি হলো, দাস দাসী গাড়ি ঘোড়া হলো, তবু কিন্তু ঠাকুমনির স্বাদ মিটল না। যতদিন তার রাজরানী হয় ততদিন তার মনে আর সুখ নেই। কাজেই 2 দিন যেতে না যেতেই সে আবার ছিদামকে গিয়ে বললে, দেখো, তোমাকে আরো টাকা রোজগার করতে হবে। ছিদাম বললে, কেন বলো দেখি? ঠাকুমনি বললে, সেই টাকায় তুমি একটা রাজ্য কিনবে, তখন তুমি হবে রাজা আর আমি হব রানী। ছিদাম বললে, একটা রাজ্য কিনবার মতো টাকা আমি পাবো কেমন করে? ঠাকুমনি বললে, কেন, আবার জ্যোতিষী হও। ছিদাম সে কথা হেসেই উড়িয়ে দিয়ে বললে, ঢের হয়েছে গিন্নি, ওসব কথা ভুলে যাও, জ্যোতিষী টতিষী এ জীবনে আর হচ্ছি না। ঠাকুমনি চোটে লাল হয়ে বললে, হবে নাকি, হতেই হবে, নইলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। ছিদাম হাঁক দিলে, গঙ্গা ফড়িং সিং, গঙ্গা ফড়িং সিং, গিন্নি বাপের বাড়ি যাবে, পালকি আনতে বলো। গঙ্গা ফড়িং সিং দারোয়ান উত্তর দিলে, জো হুকুম হুজুর। ছিদাম আবার হাঁক দিলে, ওরে আর কে আছিস রে, শিগগির একটা ঘটক টটক ডেকে আন। ঠাকুমনি বললে, কেন, ঘটক আবার কি হবে? রূপোর গড়গড়ার নলে ফুরুক করে একটা টান মেরে ছিদাম বললে, তুমি তো বাপের বাড়ি চললে, কিন্তু আমি এত বড় বাড়িতে একলা থাকবো কেমন করে? তাই তোমার বদলে আর একটা বিয়ে করব ভাবছি। ঠাকুমনির মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি সে বলে উঠল, না না, আমি ঘাট মানছি, আর কখনো বাপের বাড়ি যেতে চাইবো না। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।